শ্রমিকরা যখন তাদের ছুটি ছাটার বিষয়গুলো আসে, তখন যখন ছুটি নিতে যায় তাদেরকে আবার একটা দরখাস্ত করতে হয়। ওই দরখাস্তে ব্লাইন্ড কাগজ দরখাস্ত করতে, ওই দরখাস্তে ও যে 3 বছর 4 বছর চাকরি করলো, তো ওখানে দেখা যায় ওইটাকে একটা রেজলিউশন দেখা দেয়, ও রিজাইন দিয়ে চলে গেছে। আবার যখন আসে তখন তারা আরেকটা দরখাস্ত করতে বলে, তখন আবার ওই দরখাস্তে আবার নতুন করে চাকরি দেখায়। এতে ওই শ্রমিকের যে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর চাকরি করলো, তার যে একটা অধিকার দামে ক্লেম সৃষ্টি হবে, এটা তার পথ থাকে না। তারপরে কিছু মালিক আছে, তারা প্রতি বছরই ইনক্রিমেন্টগুলো দেয় না, বোনাসগুলো দেয় না, বেতন ঠিক মতো দেয় না। ঠিক ঈদের আগ মুহূর্তে এসে শিপমেন্টের নাম দিয়ে ডবল ওদেরকে দিয়ে ওভার টাইম করায়, কাজ করায়, এবং দিব করে অনেক গার্মেন্টস করে কি ঠিক মতো বেতন বোনাসটাও দেয় না। বাংলাদেশের শ্রম পরিস্থিতির বর্তমান অবস্থাটা কেমন, যদি এটা একটু ব্যাখ্যা দিতেন? বাংলাদেশের শ্রম পরিস্থিতি বলতে গেলে এটা আমাকে একটু আগে থেকে বলতে হবে। যেমন আগে বাংলাদেশের যে শ্রমিক, আমাদের যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, এটা হচ্ছে বাংলাদেশের শ্রমিক রাজনীতির মাদার সংগঠন। তা আমাদের যে শ্রমিকদের দাবি দেওয়া অধিকার নিয়ে যেসব কথা বলার চিন্তা চেতনা যারা করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তখন উনি সারা বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে যে চিন্তা চেতনা ছিল ওনার, সেটা নিয়ে উনি সবসময় সোচ্চার ছিল এবং আগে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। আইয়ুব খান আমলে, আইয়ুব খানের এদেশে ভারী শিল্প যেসবগুলা, সেগুলো মোটামুটি আইয়ুব খানের সময়ে এদেশে হয়েছে। যেরকম বড় বড় জুট মিল, স্টিল মিল, পেপার মিল, এগুলো বেশিরভাগ সময় তখন দেখা যেত যে যেসব মিল কলকারখানাগুলো হবে, মিল কলকারখানা তৈরি করার আগে শ্রমিকরা কোথায় থাকবে, শ্রমিকদের বাসস্থানের জন্য তারা একটা জায়গা, শ্রমিকদের কোয়ার্টার নির্মাণ করত, শ্রমিকদের ছেলেপেলা লেখাপড়া কোথায় করবে একটা স্কুল তৈরি করত, শ্রমিকদের চিকিৎসার জন্য একটা হাসপাতাল তৈরি করত, তারপর একটা ফ্যাক্টরি তৈরি করত। সেই ফ্যাক্টরিতে তারা ওই শ্রমিকরা কাজ করতেন এবং এই ফ্যাক্টরির সারাউন্ডিং বাউন্ডারির ভিতরেই ছিল। এটা শুধু ভারী শিল্প এলাকা নয়, যেমন আমাদের দেখছি বাংলাদেশ রেলওয়ের যে ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপের আশেপাশে ওয়ার্কশপের শ্রমিকরা থাকার জন্য সরকার আগে তাদের জন্য সেই ঘর বানাইছে, হাসপাতাল, স্কুল, এই ধরনের আগে শ্রমিকের থাকা, চিকিৎসা, শ্রমিকের সন্তানদের লেখাপড়া করার ব্যবস্থা আগে করেছে, তারপরে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এখন যেরকম ইপিজেড এলাকাগুলায়, একটা ইপিজেড এলাকায় 500, 1000, 2000 একটা ফ্যাক্টরি থাকে। তো আমাদের যে মূল চালিকা শক্তি, এটা হচ্ছে গার্মেন্টস, যে এক্সপোর্ট হয়, এখান থেকে যেই টাকাটা আসে বৈদেশিক মুদ্রা, এটা এখান থেকে মূলত এই সেক্টর থেকে বেশি আসে। এই শ্রমিকরা ফ্যাক্টরির ভিতরে, তাদেরকে সকালে ঢোকার পর থেকে বিকাল সন্ধ্যা ছুটি হওয়ার পর্যন্ত তাদের যে যখন মেশিনে বসে, তখন তাদের পিছে একজন সুপারভাইজার থাকে এবং ঘন্টা ওয়াইজ বেঁধে যে এই ঘন্টার মধ্যে এতগুলো কাজ তাকে করতে হবে। এখন তাহলে সে ওই কাজগুলো না করতে পারলে চাকরিও থাকবে না। তাকে খুব মানবিক দিক বিবেচনা না করে নির্যাতনের মতো অবস্থা, চাবুক ধরে রাখে যেরকম, সেইভাবে করে কাজগুলো করা। সেই শ্রমিকটা সন্ধ্যায় ছুটি হওয়ার পরে একটা মহিলা গার্মেন্টসের বাসায় যাওয়ার সময় চাল, ডাল, তেল, লবণ এগুলো কিনে নিয়ে যায়। সে যে জায়গায় থাকে, 25-30টা শ্রমিক যে জায়গায় মহিলা থাকে, সেখানে দেখা যায় যে 2টা টয়লেট আর 2টা গ্যাসের লাইন থাকে। এই 30টা পরিবার লাইন ধরে ওখানে যায়, গার্মেন্টসে যায় টয়লেট করতে হয়, আর লাইন ধরে রান্না করতে হয়। এই টয়লেট রান্না করতে করতে তাদের রাত্রে 12টা 1টা বেজে যায়। আবার সকালে উঠে
6টা বাজে রেডি হয়ে তারা আবার টয়লেট রেডি হয়ে গার্মেন্টস থেকে ডুবাইতে হয়, আবার যে সেই ফ্যাক্টরিতে তারা ঢুকতে হয়। এখন এত কষ্ট করার পরেও শ্রমিকরা যখন তাদের ছুটি ছাটার বিষয়গুলো আসে, তখন যখন ছুটি নিতে যায় তাদেরকে আবার একটা দরখাস্ত করতে হয়। ওই দরখাস্তে ব্লাইন্ড কাগজ দরখাস্ত করতে হয়। ওই দরখাস্তে ও যে 3 বছর 4 বছর চাকরি করলো, তো ওখানে দেখা যায় ওইটাকে একটা রেজলিউশন দেখা দেয়, ও রিজাইন দিয়ে চলে গেছে। আবার যখন আসে তখন তারা আরেকটা দরখাস্ত করতে বলে, তখন আবার ওই দরখাস্তে আবার নতুন করে চাকরি দেখায়। এতে ওই শ্রমিকের যে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর চাকরি করলো, তার যে একটা অধিকার দামে ক্লেম সৃষ্টি হবে, এটা তার পথ থাকে না। তারপরে কিছু মালিক আছে, তারা প্রতি বছরই ইনক্রিমেন্টগুলো দেয় না, বোনাসগুলো দেয় না, বেতন ঠিক মতো দেয় না। ঠিক ঈদের আগ মুহূর্তে এসে শিপমেন্টের নাম দিয়ে ডবল ওদেরকে দিয়ে ওভার টাইম করায়, কাজ করায়, এবং দিব করে অনেক গার্মেন্টস করে কি ঠিক মতো বেতন বোনাসটাও দেয় না। এই পরিস্থিতিতে যদি চলতে থাকে, আমরা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকল ফেডারেশনগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, এবং আমরা এই পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য সংগঠনের পক্ষ থেকে যেসব পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। মালিকদের যে সংগঠন বিজিএম, ওরা অনেক বেশি শক্তিশালী, এবং ওদের সংগঠনের নেতারাই সরকারে পরিচালনা করে। সেই ক্ষেত্রে শ্রমিকদের যে পক্ষে শ্রম অধিদপ্তর থাকবে, সেখানে শ্রম অধিদপ্তরও মালিকদের পক্ষে কাজ করে। সে জায়গায় একটা ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দাবি দাওয়া আদায় করবে, এটা আমরা শ্রমিকরাও চাই না। ফ্যাক্টরি চলুক, কাজ চলুক, উৎপাদন হোক, শিপমেন্ট হোক, মালিক টাকা পাক, মালিক শ্রমিকদের টাকা দিক, আমরা এটা চাই। তারা যদি যেসব বকেয়া আছে এই বকেয়া টাকা পয়সা দিয়ে দেয়, তাইলে আমাদের আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই। আর তারা যদি না দেয়, আমাদের চলমান আন্দোলন আমরা করব, চলতে থাকবে ইনশাআল্লাহ।